স্বাগত ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে। ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা আলাপ করব আগামী আসছে অর্থ বছরের বাজেটে কি আসতে যাচ্ছে এবং ওভারঅল ইকোনমিক কি চ্যালেঞ্জ স্যার দেখছেন এবং ইকোনমিতে কেমন করে রিভাইভ করা যায়, ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টর, ফিসক্যাল সেক্টর সবকিছু নিয়েই আজকে কথা হবে স্যারের সাথে। আসছে বাজেট নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। আসছে ২রা জুনে যে বাজেটটা উপস্থাপন করছেন সেই বাজেটের মূল দর্শন কি হবে এবং রাজনৈতিক সরকারগুলোর বাজেটের থেকে এই বাজেটটা ডিফারেন্ট কি, ভিন্ন কি আসতে পারে? প্রথমত বাজেটে যদি উন্নয়ন দর্শন বলে, তখন আমাদের সার্বিকভাবে বাংলাদেশকে একটা সমতা ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। সেই জন্য আপনার এতদিন যে গ্রোথ বলছি বা উন্নয়ন হচ্ছে, এটার সুফল তো সবাইকে পৌঁছে নাই। আমরা চেষ্টা করবো এই বাজেটে যতটুকু সম্ভব আমরা যে উন্নয়ন কার্যকলাপ যেগুলি করবো, অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসা, সেগুলি সবার কাছে ফলগুলি সবার কাছে পৌঁছায়, এটি হলো। আর সবচেয়ে বড় কথা, মানুষের জীবন জীবিকাটাকে আরও সহায়ক করার জন্য, সহজ করার জন্য, সেটা আবার মূল লক্ষ্য হবে বাজেট। আর আগামী এই বাজেটটা একটু আমরা মনে করছি ব্যতিক্রম ধর্মী হবে, কারণ আমরা একটা বিরাট লিস্ট অফ প্রজেক্টস বা অনেক কিছু বিরাট উদ্দেশ্য সম্বলিত বাজেট করবো না। আমরা কিছু ডেফিনিট আপনার উদ্দেশ্য থাকবে, কার্যক্রম থাকবে, যেটা আমরা অ্যাচিভ করতে পারি, মানে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটি আমাদের। এই জন্য বাজেটটা মোটামুটি আমরা বাস্তবসম্মত করতে চাচ্ছি। আমাদের রিসোর্স সীমিত, তার তুলনায় বাজেটটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর পরিচালনা বাজেট হয়তো খুব কাটছাট করা যাবে না। ডেভেলপমেন্ট বাজেটটা আমরা কিছুটা ইস্যু করে আমরা চেষ্টা করবো বাস্তবায়ন করার জন্য। স্যার, বাজেটের মূল চ্যালেঞ্জগুলো কি দেখেন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে? প্রথম মূল চ্যালেঞ্জ একটা হলো বাজেট ফর্মুলেশন, কারণ আমাদের রিসোর্স গ্যাপ একটা বড়। আমরা যতটুকু আমাদের সম্পদের প্রয়োজন, যেটা চাহিদা, সেটা আমাদের অর্থের সংকুলান নেই। ডোমেস্টিক রিসোর্স থেকে ধার করি, ব্যাংকিং থেকে সঞ্চয় পদ্ধতি থেকে, আর বাইরে থেকে আনি। তো সেটা একটা, এই জন্য আমরা চেষ্টা করছি ডোমেস্টিক হিসেবে একটু বেশি দিতে, কিন্তু আমরা বাইরে থেকে ধার এবং অনুদান আনতে হবে। তারপরে আমাদের মূল চ্যালেঞ্জগুলো যেটা হলো, প্রথমত বাংলাদেশের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল। এটা আপনার স্বাভাবিক ফিরিয়ে আনার জন্য, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য আমরা চেষ্টা করছি ব্যবসা বাণিজ্য যেন আরও গতিশীল হয়, বন্ধর হয়ে গেছে। মানুষের জীবন যাতে অন্যান্য কার্যকলাপ যাতে আরও গতিশীল হয়, মানুষের কর্মসংস্থান বাড়ে, আয়ের সংস্থান বাড়ে, আর আমাদের দেশের ব্যবসা বাণিজ্য একটু প্রসার লাভ করে, বৈদেশিক বাণিজ্য প্রসার লাভ করে। তো এইগুলো এখন কিন্তু আমাদের চ্যালেঞ্জগুলো। আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে, এটা ইমিডিয়েট অরেঞ্জের মূল্যস্ফীতি একটা আসে। এটা বেশ 2 বছর থেকে 3 বছর ধরে চলছে। এটা স্লোলি আস্তে আস্তে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি একটু কমছে। মূল্যস্ফীতির প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই। গভর্নমেন্টের ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি, এই দুটোর মধ্যে ডিফারেন্সের কারণে কি মূল্যস্ফীতির কোনো ধরনের কন্ট্রোল করতে আপনাদের প্রবলেম হচ্ছে, এরকম কিছুটা? একেবারে ডিফারেন্স না, কিন্তু একটা হলো কি, দুটোর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। এটা একটু হারমোনাইজেশন, দুটোর মধ্যে রিলেশনশিপ থাকতে হবে। মনিটারি পলিসি সাধারণত ইনফ্লেশন যেটা চাহিদা কন্ট্রোল করার জন্য করে, ডিমান্ড ম্যানেজমেন্ট, ওরা একটু সংকোচনমূলক করেছে এবার, আর করেছে মানি সাপ্লাইয়ের জন্য কমে। এই জন্য দেখবেন পলিসি রেটগুলো বাড়িয়ে দিয়েছে, ক্রেডিট ইন্টারেস্ট রেটও বেড়ে গেছে, ব্যাংকার তাতে লিকুইডিটি একটু সংকুচিত হয়েছে, ব্যবসায়ীরা একটু বেশি ইন্টারেস্ট রেটে নিচ্ছে। সেই যে হলো ডিমান্ডটা যদি ম্যানেজ করে না, তাহলে যদি ক্রেডিট বা অর্থ কম গেলে হয়তো সেটা কিছুটা ইনফ্লেশন এফেক্ট করবে। ইনফ্লেশনটা কন্ট্রোল, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চাহিদাটা বাড়ানো, সেটি হলো সবচেয়ে বড়। কিন্তু স্যার, ইনফ্লেশনের ক্ষেত্রে দেখা গেছে মনিটারি পলিসিতে এক ধরনের করা হয়েছে, কিন্তু আবার জানুয়ারিতে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। ওই ক্ষেত্রে স্যার একটু কোঅর্ডিনেশনের অভাব কি আপনার মনে হয়েছে? এটা না, সেটা ট্যাক্স বাড়ানো হয়েছে, সেটা হলো ফিসক্যাল পলিসি। আর ফিসক্যাল পলিসি যেটা হয়, মনিটারি পলিসি কন্ট্রাকশনে হলো বা মনিটারি পলিসিটা সীমিত হলো, ফিসক্যাল পলিসি একটু এক্সপানশনারি হয় সবসময়, কারণ সরকারের চাহিদা দিন দিন বাড়তে থাকে। এবং সেই অনুপাতে আমরা আমাদের অনেক রকম চাহিদা, শিল্পে, তারপর আমাদের সার আমদানি করতে হচ্ছে, খাদ্যদ্রব্য আমরা রোজ আগে তো অনেক খাদ্যদ্রব্য আমদানি করতে হচ্ছে। তো এগুলো চাহিদা মেটাতে হলে আমাদের রাজস্ব লাগবে। সেজন্য ভ্যাট কিছুটা কয়েকটা জায়গায় বসিয়েছে, খুব বেশি না। ভ্যাটটা বসিয়েছে ঠিক রাজস্ব আদায়ের জন্য না, এটা হচ্ছে আমাদের ভ্যাটটা বহু রকম রেট আছে, 2%, 1% থেকে 2, 2.5, 7, 12, 5, এত ধরনের ভ্যাট পৃথিবীর কোনো দেশে হয় না। এটা ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্ট হয়, কারণ ভ্যাট অফিসিয়ালরা ঠিক ট্র্যাক রাখতে পারে না, আর এক ব্যবসায়ীর জন্য এক একটা
ইউনিফর্ম করার জন্য কিছুটা আমরা চেষ্টা করি, 15% ম্যাক্সিমাম করার চেষ্টা করি, এটা হয় নাই। এটা কিন্তু এই যে আমরা ইমপ্লিমেন্টেশনটা, বাজেটের মেইন চ্যালেঞ্জটা হলো আমরা চেষ্টা করব যেই অর্থে অ্যালোকেট করা হয় সে সদ্ব্যবহার করা, ইউটিলাইজ করা, সেজন্য প্রজেক্ট যেন টাইমলি সম্পাদন করা, কোয়ালিটি অফ প্রজেক্ট, যে কস্ট ওভাররান না হয়, 5 বছর পরে 10 বছর যায়, প্রত্যেক প্রজেক্টে সংশোধিত হয়, এটা করার। দ্বিতীয়ত হলো রেলিভেন্ট প্রজেক্টটা, যেখানে আপনার লোকের শিল্প, বাণিজ্য এবং লোকের উপকারও সেখানে। বহু প্রজেক্ট এর আগে দেখা যায় রাজনৈতিক বিবেচনায় বহু প্রজেক্ট করছে, তার কোনো আপনি যদি দেখেন ওর সুবিধা কি হবে, অনেকে বলে বহু লং রানে সুবিধা পাবো, কিন্তু লং রানে অনেক প্রজেক্ট আছে কোনো সুবিধা। এটার সাথে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই, এডিপি তো স্যার ছোট হবে আগামী অর্থ বছরে, তো এডিপি ছোট হলে আপনি কি মনে করছেন যে কর্মসংস্থানে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে? এখন এডিপি ছোট হলে কর্মসংস্থান ডিরেক্টলি পারে, তবে ডেফিনেটলি এডিপি যখন আপনার একটু ছোট হয়, মানে বিশেষ করে বহুত অবকাঠামো, ওয়ার্কস, রাস্তাঘাট এগুলো যদি কম ইসা হয়, তখন তো কিছুটা এমপ্লয়মেন্টের এফেক্ট পড়ে। কিন্তু আমরা এবার যেটা চেষ্টা করছি, আমরা খুব ক্যাপিটাল ইন্টেন্সিভ বড় বড় মেগা প্রজেক্ট আমরা নিচ্ছি না। বড় মেগা প্রজেক্টের হিসেবে হয় কি, পদ্মা ব্রিজ করেছে, রেলওয়ে করেছে, টানেল করেছে, কর্ণফুলি, সেগুলো অর্থ ব্যয় হয় অনেক বেশি, কিছু কিছু অপ্রয়োজনীয় প্রজেক্ট ছিলই। তারপরে হয় কি, সেটার আপনার টেকনিক সব হলো মডার্ন টেকনিক, বিদেশি যন্ত্রপাতি, বিদেশি ভেরি স্কিল লোকজন। পদ্মা ব্রিজে কজন এমপ্লয়মেন্ট হয়েছে, তো খুব কমই। তো আমরা এখন যেটা যেসব প্রজেক্টগুলো লোকাল বেস, লোকাল নিড, সেখানে সুবিধা হয় কি, লোকাল একটা ব্রিজ, বহুত অবকাঠামো, সেখানে লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটু বেশি হয়, কারণ ওর সঙ্গে বিরাট প্রজেক্ট না। কন্ট্রাক্টর যারা কাজ করে তারা অনেক সময় লোকাল রিসোর্স ব্যবহার করে, লেবার তো ব্যবহার করে, অনেক সময় মহিলা লেবার তো আজকাল কাজ করে, এটা একটা জিনিস। আর সেকেন্ড হলো, আমরা যেগুলো বিষয়গুলো করি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ব্যবসা বাণিজ্যের হিসেবে করার জন্য, সুবিধার জন্য। অতএব আপনি দেখবেন আইটিতে আমরা এসে চেষ্টা করছি একটু দ্রুত এসে করতে, তারপর এনবিআরকে ডিজিটালাইজেশন করতে, আমরা এখন আবার চেষ্টা গ্যাস ফিল্ড একটু এক্সপ্লোর করার জন্য এসে করছি। তো এইগুলো একটা ইফেক্ট হবে আমাদের এনার্জি ইসের উপরে এবং এমপ্লয়মেন্ট। আর একটা সবচেয়ে বড় হলো, কিছু একটা বিশেষ অর্থ আমরা বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্সিং করবে, আমরাও এসে করবো সিএসএমই যেটা বলা হয়, কটেজ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এর একটা সুবিধা আছে, প্রথমবার খুব লেবার ইন্টেন্সিভ, অল্প টাকায় মোটামুটি ভালো প্রযুক্তি ব্যবহার করে এমপ্লয়মেন্ট করা যায়। ওখানে আবার সবচেয়ে সুবিধা হলো যে মহিলাদের এমপ্লয়মেন্ট আবার একটু বেশি হয়, বা অনেক এন্টারপ্রেনিউর মহিলা বেশ। আর একটা আমরা চেষ্টা করছি যে আত্মকর্মসংস্থান, খালি সবাই যে চাকরি করবে, যে ব্যবসায় কিছু করবে, ছোটোখাটো স্টার্ট আপ ক্যাপিটাল, ইনফ্যাক্ট স্টার্ট আপ করার জন্য আমরা একটা স্পেশাল ফান্ড আমরা ইস্যু করবো, যারা ইনোভেটিভ লোক, দক্ষ, যাদের স্টার্ট আপ করতে পারে এগুলো। অতএব আমাদের যে এক্সপেন্ডিচার যতটুকুই করি, আমরা তো ইচ্ছতা সাধন করবো, ভোগ্যপণ্য ইসের উপর আমরা ব্যয় করবো না, বেশি আমরা ব্যয় করবো এমপ্লয়মেন্ট জেনারেশন, ব্যবসা বাণিজ্যের সুবিধা করার জন্য। আর অনেক সময় প্রত্যক্ষ অর্থ ব্যয়ের চেয়ে অনেক সময় আমরা যেটা ট্রেড ফ্যাসিলিটেশন বলি, বিজনেস ফ্যাসিলিটেশন, সেটা যেমন আমরা এনবিআর এর রুলে আমরা বলছি, বা লাইসেন্সিং রুল, 2 বছর একটা লাইসেন্স দেয়, 3 বছরে আবার রিনিউ করতে হয়, অডিট করতে হয়। যাতে আমরা বলছি এখন ওগুলো সিম্পলিফাই করা হবে, 2 বছরের লাইসেন্স, 3rd ইয়ারে অডিট অপেক্ষা করে লাইসেন্স দিয়ে দাও, পরেটা করো, অথবা লং টার্মে 5 বছর একবারে লাইসেন্স দিয়ে দাও। সেগুলো সুবিধাগুলো বিনিয়োগ না, ওগুলো প্রসেসটাকে ইস্যু করা, পদ্ধতিগুলো আমরা এই কতগুলো পদ্ধতিগত বিজনেস হিসেবে করার জন্য আমরা চেষ্টা করি। স্যার, নির্বাচন যদি ডিসেম্বরে হয়, তাহলে আপনি কি মনে করেন নির্বাচনী কার্যক্রমে যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বিজি থাকে, তাহলে সেটা বাজেট বাস্তবায়নে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে? না, সেটা আর নির্বাচনে যখনই হোক লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যস্ত থাকবে, কিন্তু ইলেকশন তো নির্বাচন শুধু লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ না, ওখানে রিটার্নিং অফিসার আছে, পুলিং অফিসার, ওরা তো বেশি ইলেকশন কমিশনের কাজ, পুলিং অফিসার, স্কুল টিচার অনেকে হয়। আর অ্যাডমিনিস্ট্রেশনটা ব্যাঘাত করবে সেটা না, বরং আমি মনে করি নির্বাচনের সময় একটু ডিসিপ্লিন আসবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে, তখন লোকজন ব্যস্ত থাকবে ইসেতে, তখন একটু তারা ব্যস্ত তাদের নিজেদের এলাকায়। বরং সেটা হবে কি, নিজেদের এলাকায় যখন আপনার ইলেকশনের কার্যক্রম শুরু হবে এবং ওখানে অর্থনৈতিক কার্যক্রম বা অন্য জিনিস কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু হেল্প করবে। কারণ এখনও কি সব কিছু ঢাকা কেন্দ্রিক, বড় শহর কেন্দ্রিক, তখন কিন্তু নির্বাচনের সময় কিন্তু লোকজন ছড়িয়ে ছিটিয়ে যাবে, 300টা কনস্টিটিউয়েন্সি, সেগুলো ভাইব্রেন্ট হবে। আর আমরা চাচ্ছি নির্বাচনটা একটু ভাইব্রেন্ট হোক, এই চট করে একটা ইলেকশন মানে একটা ভোট দিয়ে আসবে সেটা না, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে রোকে, যেটা আমরা বলি উৎসব মুখর একটা হলো।
উৎসব মুখর হলে ডেফিনেটলি তো ইকোনমিক অ্যাক্টিভিটিস কম হওয়ার কথা না। সাথে সাথে আমরা ডেফিনেটলি চেষ্টা করবো যাতে কোনো রকম ডিস্টারবেন্স না হয়, ডিসরাপশন না হয়, এনার্জি সাপ্লাই, গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, এইগুলো যোগাযোগ ব্যবস্থা যেন কোনো ডিসরাপ্টেড না হয়। তো মনে হয় না নির্বাচনকালীন কোনো এবং আমরা আশা করি নির্বাচন উত্তর জিনিস আরও ইমপ্রুভ করবে, ব্যবসাদের কনফিডেন্স আসবে, লোকজন একটা স্টেবল একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট বুঝতে পারে এদের কি ম্যান্ডেট, তখন ব্যবসাটা কিন্তু আরও তাদের সেটাকে সাজাতে পারবে ব্যবসায়ী সেটাকে। গণমাধ্যমে একটা প্রচার হয়েছে যে এবার বাজেটে আপনার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট কমে যাচ্ছে, তো এটা নিয়ে তো আসলে সোশ্যাল সেফটি নেট এবং শিক্ষা এবং স্বাস্থ্য খাতটা আমরা মনে করি যে সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত। আপনি স্যার এটা কিভাবে দেখছেন? না, ঠিক কমে যাচ্ছে না, এটা আমি জানি পারসেপশনটা কেন আসছে। কমে যাচ্ছে মানে আপনি দেখবেন ডেভেলপমেন্টের অ্যালোকেশন কিন্তু শিক্ষা রেখে আমরা খুব একেবারে বিল্ডিং ওরিয়েন্টেড, স্কুল বিল্ডিং হবে, টিচার নাই, ক্লাসরুম আছে, উপকরণ নাই, হাসপাতাল হচ্ছে, অনেক হাসপাতাল হয়ে গেছে, ডাক্তার নাই। নরসিংদীর একটা হাসপাতাল হয়েছে, এখনও ডাক্তার নাকি খুঁজে পায় নাই হ্যান্ড ওভার করে। অথবা ওইটাতে হয়তো অ্যালোকেশন কিছুটা আমরা দেখছি, কিন্তু স্বাস্থ্যের উপকরণ, শিক্ষার উপকরণ এগুলির ব্যাপারে কমছে না। এই জন্য বরং এই বাজেটে আমরা একটু বাড়বে, বিশেষ করে পরিচালন বাজেট, কারণ প্রাইমারি টিচার মানে স্যার বলতে চাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট কম, কিন্তু ইকুইপমেন্ট এবং যেমন স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা তো এটা তো কালকে আলোচনা হলো একদিকে সেগুলো পলিটেকনিক ইনস্টিটিউট এদেরকে আরেকটু আপগ্রেড করা, লেদার টেকনোলজি এগুলি স্কুল। সবচেয়ে হলো লোয়ার লেভেলে যে 8-9 মানে আমাদের গ্রামের যারা বাইরে যাচ্ছে তাদেরকে টেকনিক্যাল স্কিল, যেটা আগে টিটিসি ছিল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভিটিআই ছিল, ভোকেশনাল ট্রেনিং সুইডিশদের করা, ওইখানে আমরা একটু ইস্যু করতে চাচ্ছি যে ওইখানে ট্রেনিং হলে সুবিধা হবে, এই লোকগুলি কিন্তু স্কিল্ড হয়ে বাইরে যেতে পারবে, আমাদের সেটা বাড়বে। প্লাস দেশেও স্কিল হিসেবে কাজ আছে, অর্থাৎ সেই দেশে সেগুলো তো আমরা করছি। আর একটা শিক্ষকদের অনেক এখন ইস্যু হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক হয়ে গেছে, ওদের অ্যালোকেশন আমাদের বাড়াতে হচ্ছে, ওটার জন্য অনেক আপনার মাদ্রাসা এমপিওভুক্ত। এখন ওটা আমার শিক্ষার বাজেটটা একেবারে কমে যাবে না, তবে এটা ঠিক পরিচালন বাজেটটা ইস্যু হয়তো কিছুটা ইস্যু হবে, কিন্তু উন্নয়ন প্রকল্পটা ইস্যু করছে। আমরা চেষ্টা করি যেসব ক্যাপাসিটি আছে, ফার্স্ট জিনিস ক্যাপাসিটি ইউটিলাইজেশন, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, এটার কিন্তু প্রচণ্ড অভাব। আমাদের বহু হাসপাতালে আছে, মেশিন নাই, রোগী কেউ এসে করতে পারে না, আবার অনেক জায়গায় বেড নাই, ক্যাপাসিটি হিসেবে কোনো জায়গায় বেড টেড আছে কিন্তু ডাক্তার নাই, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ ওইটাকে একটু নজর দেওয়া বেশি আর কি। স্যার, ব্যাংকিং সেক্টর রিভাইভালের কোনো দিক নির্দেশনা থাকবে কিনা আগামী অর্থ বছরের বাজেটে? তো ডিরেক্টলি আমরা এসে করবো না, আমরা যেটা করছি যে ব্যাংকিং সেক্টর বাংলাদেশ ব্যাংক যেটা করবে সেটা ব্যাংক রিস্ট্রাকচারিং অর্ডিন্যান্স একটা হয়ে গেছে, যে খারাপ ব্যাংকগুলো কীভাবে ওটার অ্যাসেটগুলো যাচাই বাছাই করছে। অলরেডি তো 12টা ব্যাংকে করছে আর কি। তো ওরা দেখবে কোয়ালিটি এবং ওটাকে কীভাবে, কারণ ডিপোজিটের টাকা রিপে করতে হবে, কীভাবে রিপে করতে হবে, ওটাকে রিস্ট্রাকচার করে তাদেরকে লং টার্ম হতে কীভাবে দেবেন, শেয়ার দেবেন, বন্ড দেবেন, বা টাকা ইনজেক্ট করে তাদেরকে দেবেন, সেই একটা জিনিস। আর কিছু কিছু ব্যাংক আছে একেবারেই এত নিষ্প্রাণ, ওদেরকে ট্রেনে তুলতে হলে ওদের বেশিরভাগ লিকুইডিটি নাই, তাছাড়া যা ছিল ওদের অ্যাসেট বা সবগুলো তো টাকা পয়সা নিয়ে চলে গেছে, অর্থাৎ ওইগুলো হয়তো একটু করা হবে, তো ব্যাংকে ফেরা এটা। আর আমরা শুধু এখন চেষ্টা করছি লোকজন যেন ব্যাংকিংয়ের উপর বেশি নির্ভর না হয়, এটা যে ইকুইটি মার্কেটে যায়, কারণ বিদেশের বড় বড় ইন্ডাস্ট্রি লং টার্ম ফাইন্যান্সের কিন্তু ব্যাংকের উপর ডিপেন্ড না। আনফর্চুনেটলি আমাদের ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করা হয় না। স্যার, ক্যাপিটাল মার্কেট নিয়ে একটু স্পেসিফিক্যালি একটু জানতে চাই। ক্যাপিটাল মার্কেট রিভাইভালের জন্য কোনো ধরনের ইনসেনটিভ কিংবা কোনো রোড ম্যাপ থাকবে কিনা? 15 বছর যাবত মিস গভর্নেন্স, ইনসাইডার ট্রেডিং, কিছু লোক সংখ্যক, কিছু সীমিত লোক আপনার তারাই ভেতরে ট্রেডিং করছে, শেয়ার প্রাইস বাড়িয়ে দিয়েছে। আর যারা ছোট ছোট বিনিয়োগকারী 20-25 লক্ষ টাকা দেবে, ওরা ভেবেছে যে ডেইলি ইনকাম হবে, ডেইলি বাড়বে। ক্যাপিটাল মার্কেট এরকম না। ক্যাপিটাল মার্কেট কিন্তু ডেইলি ইনকাম, রেগুলার আর্নিং সোর্স না। ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট, বা টাকা পয়সা আছে, আপনি ইনভেস্টমেন্ট রিস্ক শেয়ার করবেন, মানে রিস্ক আছে, ডিভিডেন্ডও আছে বেশি। অতএব এখন এদের ধারণা আমি খালি এফডিআর এর মতো টাকাই পাবো, রেট অফ ইন্টারেস্ট পাবো। এটা প্রবলেম হচ্ছে ইনসাইডার ট্রেডিং, ভেতরে একজন আরেকজনকে নিজের টাকা বানিয়েছে, তারপরে ফ্লোর প্রাইস দিয়ে দেওয়া হয়েছে। এই যে ইসলামিক ব্যাংক, বেক্সিম, কত যাতে না নামে, ওটা সে অটোমেটিক কারেক্ট হয়ে গেছে। আর করাপশন তো আছেই। এখন আমরা চেষ্টা করছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কত ডিস্টরশন, আপনি দেখছেন অনেকে ফাইন করা হচ্ছে, অনেকের লাইসেন্স করা হচ্ছে, সেটা নিয়ে নানা রকম
লোকজনের অনেক মনোবেদনার কারণ আছে। উনি এসে এটা কেন শুরু করলেন, ধারণা দিয়ে নতুন করে আপনার ক্যাপিটাল মানে উজ্জীবিত করার মেন মার্কেট ডেপথ থাকে, নতুন আইপিও আসতে হবে। তো সে পুরনো আপনার ইউনিলিভার আর আপনার লিন্ডে বাংলাদেশ আর স্কয়ার ফার্মা কয়টা আর আছে। বাজেটে কোনো দিক নির্দেশনা থাকছে এরকম? বাজেটে আমরা এখন চেষ্টা করছি যে প্রথমে আমরা চেষ্টা করি আইসিবি কে একটু উজ্জীবিত। অলরেডি আমি 3,000 কোটি টাকা দিয়েছি, তেমন কিছু কাজ হয়নি। আইসিবি আবার ইসে করতে দেখি ওটাকে অর্থ, বিশেষ করে আইসিবি যেটা করবে মিউচুয়াল ফান্ডটা সেটা করা, ওদের মাধ্যমে করা। আর এমনি পুঁজিবাজারে আনার জন্য আমরা কিছুটা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা বলছি যে পুঁজিবাজার থেকে কিছু যদি সে করতে পারে, বিশেষ করে আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য আমরা রিকোয়েস্ট করবো বাংলাদেশ ব্যাংকের সাথে কাউন্টার গ্যারান্টি দিতে হয়, কারণ বাংলাদেশ ব্যাংক এমনি দিতে চাইবে না। তো যদি লোয়ার রেটে দিতে চায় তখন আমরা চেষ্টা করবো কাউন্টার গ্যারান্টি দিতে। আরেকটা জিনিস, আমরা কিছু কিছু ইস্যুর সাথে চেষ্টা করছি কথা বলতে। স্টেট ওন ফার্ম, ইউনিলিভার একটা, পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড ওরা একটা, ওদের শেয়ার জলে কিছু জানেন ডাউনলোড করে, কিন্তু সেটা ওরা একটু ডিফিকাল্ট, কারণ একটা ডিভিডেন্ড পায় বসে বসে। একটা সুবিধা হয় যে ডাউনলোড করলে অফলোড করলে হয়তো একবারে করে টাকা পাবে, কিন্তু ওরা সুবিধা যে বছর কয়েকশো কোটি টাকা পাচ্ছে ইউনিলিভার থেকে, কি ধরা কিছু কন্ট্রোল রইল। ওদেরকে আনার জন্য স্পেসিফিক কিছু মেজার থাকবে কিনা? না, আমরা বলছি তো ওদের তো ইউনিলিভারে গভর্নমেন্ট একটা বড় শেয়ার আছে, অ্যাটলিস্ট 5% আপনি ছেড়ে দেন। ইউনিলিভার আছে, তারপর পিজিএসএল আছে, আর বড় বড় কিছু কোম্পানিকে আমরা এখন বলছি তারা এখন আসে নাই। তারা আসে নাই বিকজ প্রথমত আমাদের দেশে হয় কি, কেউ সে ডাইভেস্ট করতে চায় না, ভাবে যে আমি চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান ছেলে থাকবে, সিএফও, এই আর কি পরিবার, এটা ঠিক। এবং ব্যাংক থেকে ঋণ পায়, এটা একটা সুবিধা। ঋণ না পেলে কিন্তু ইমিডিয়েটলি আমরা যেতে হতো শেয়ার মার্কেটে, ব্যালেন্স শিটটাকে ভালো করতে হবে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ভালো করতে হবে। এটা আমরা চেষ্টা করি যাতে নতুনদের একটু এনকারেজ করা হয়। আর ট্যাক্সের মাধ্যমে আমরা একটা গ্যাপ থাকবে লিস্টেড নন লিস্টেড কোম্পানি ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স অলরেডি একটা গ্যাপ আছে, সেটা একটু হয়তো কম আছে, হয়তো এখন বোধহয় 5% আছে। আমরা চেষ্টা করছি ওটা কিছু বাড়ানো যায় কিনা, গ্যাপটা যেন স্পষ্ট, ইনসেন্টিভাইজ করা। হ্যাঁ, যে আপনি আসলে এত টাকা ইসে পাবেন, কর্পোরেট ট্যাক্সটা না আসলে এত দিতে হবে। তবে সেটা একটা ইসে, সেটা কত কিছুটা একটা ইসে হবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হলো অ্যাক্সেস টু ফাইন্যান্স, ওইসব ব্যাংকের ব্যবসাটা কিছু কোম্পানিগুলোকে যদি আনা যায়। আর গভর্নমেন্ট কোম্পানি আমরা বলতে চেষ্টা করছি তাদেরকে কনভিন্স করতে, ওরা তো পুরোটা ছাড়বে না, যতটুকু আছে, যেটা আমি এক্সাম্পল দিলাম, কিছুটা একটা 5% যদি আসে তাও কিন্তু কম না। তার মানে ডেপথটাকে বাড়ানো আর গভর্নেন্সটাকে, এই যে আপনার চট করে বলে দেওয়া, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ভেতরের লোকে তো ম্যানিপুলেট করতো, দাম বাড়িয়ে দিয়ে যখন দাম একেবারে বেড়ে গেল, বহু লোকজন কেনা শুরু করলো, হুট করে তারা বিক্রি করে দিয়ে বেরিয়ে আসলো। কিন্তু যারা সাধারণ ইনভেস্টর তো বুঝতে পারছে না যে কালকে ওটার দাম কমে যাবে, তখন তার মাথায় হাত দিয়ে বসে। আর যারা চালাক উঁচু দামে চড়া দামে বিক্রি করে বেরিয়ে যায়, তখন ওনারা ক্ষতি। এইটা সব জায়গায় হয়েছে। এখানে ইনভলভ মার্চেন্ট ব্যাংকের লোকজন, এক্সচেঞ্জ হাউসের লোকজন, ইভেন আমি এখন যে বিডিসিএল এর লোকজন ইনভলভ, বিসিসিএল একটা ক্লিয়ারিং এসে আছে, ওরাও নাকি ইনভলভ। ভেতরের লোক যদি ইনভলভ থাকে, ওরা তো জানে কোনটা ট্রেড, এবং ওরা যোগ সাজেশন করে। অতএব সেটা আমরা যে গভর্নেন্সটাকে ইস্যু করার জন্য। এবার স্যার চলমান বিষয় নিয়ে একটু কথা বলি। জাতীয় রাজস্ব বোর্ডে যে পরিস্থিতিটা উদ্ভূত হয়েছে, এটা নিয়ে স্যার কি ভেবেছেন, আর এই পরিস্থিতিটা আসলে কেন তৈরি হলো বলে আপনি মনে করেন? ডেভেলপমেন্ট পার্টনারদের অনেকদিন ধরে একটা আছে, কন্ডিশন আছে যে আমাদের এনবিআর কে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন দুটোই ভাগ করতে হবে, সেপারেট করতে হবে। তো সেক্ষেত্রে তাদের স্ট্রাকচারাল বেঞ্চমার্কে কি এই কন্ডিশনটা ছিল? মানে আমাদের এই যে সামনে যে আমরা লোন পেতে যাচ্ছি, সেই লোনের কন্ডিশন হিসেবে কি এই জিনিসটা ছিল? এটা তো ছিলই যে পলিসি থেকে নীতি এবং কালেকশন, পৃথিবীর কোনো দেশে কিন্তু নীতি, ট্যাক্স, কর নীতি আর কর কালেকশন একসাথে নাই, সবাই আপনার। কারণ এনবিআর যেটা করতো, এসআরও করতো, ওরা আবার ইন্টারপ্রেট করতো, ওরাই আবার জাজমেন্ট দিত, মানে আপনি তাদের উপরই সব। এখন এসআরও করে একজন ব্যবসায়ী দেখে এসআরওতে আছে এত ট্যাক্স, তারপর ট্যাক্স কমিশনের কাছে গেল, কথাবার্তা বলেছে, ওরা কমিয়ে দিল। আবার যে পারে না সে, অত ডিসক্রিপেন্সি ছিল, ডিসক্রিপেন্সি পাওয়ার ছিল। পলিসি আলাদা থাকবে, ওরা ঠিক করে দেবে এত % ট্যাক্স, কারো বিষয় নাই। এবার নতুন আইনে যেটা এসআরও আপনার করতে লাগান, ইস্যুতে যেতে হবে, এনবিআরও পারবে না, ফাইন্যান্স মিনিস্ট্রি লিমিটেড ইস্যু দেওয়া হয়েছে, তাও
বছরে কয়বার করতে পারবে, পার্লামেন্ট ছাড়া পারবে না। অতএব আর পলিসিটা আর সেটা আলাদা করার একটা কারণ ছিল, এটা শুধু হালনাগাদে IMF বলছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে এটা না। 2008-এ কিন্তু একটা চেষ্টা করা হয়েছিল, 8 একদম সিরিয়াসলি ওয়ার্ল্ড ব্যাংক, অন্যরা IMF এর টেকনিক্যাল স্টাফ ছিল, মানে তারাও এই যে IMF মনসুর IMF এর দে ওয়ার দেয়ার ইন NBR, চেষ্টা করেছে, পারে না, কারণ NBR এর লোকজন চায় না যে সেপারেট হোক। এখন ওরা আর্গু করছে যে কেন সেপারেট করবে, যা ওরা অনেক আন্দোলন এখন করছে টরছে সেপারেশনে, ওরা আমরা বলছি নো কম্প্রোমাইজ, এখন বলছে যে এটা আমরা সব করব, বাকিরা আসবে না। আমি বলছি সেটা না, নীতিতে অর্থনীতিবিদ আসতে হবে, নীতিতে ডেভেলপমেন্ট ইসের লোক আসতে হবে, নীতি স্ট্যাটিস্টিশিয়ান লাগবে, নীতিতে ফোরকাস্ট যে করে তাকে আসতে হবে, সে জানতে হবে দেশের ইকোনমি, খালি হার ক্যালকুলেট করতে এসে লাগবে। অতএব আমি তো বলছি যে ট্যাক্স নীতি, যেটা একটা স্মল অফিস হবে, NBR বড় হবে, কারণ কালেকশনের দায়িত্ব। এটা কিছু ওদের মধ্যে একটা মিসইন্টারপ্রিটেশন হয়েছে, অনেকে ওদেরকে বুঝিয়েছে, বিশেষ করে কিছু আছে যারা ভেস্টেড ইন্টারেস্ট আছে। NBR কে ডিসলভ না করেও কি সেপারেশনটা করা যেত না? এটা ডিসলভ তো না, NBR পুনর্গঠন করা হচ্ছে। NBR নামটা হয়তো আমরা বলেছি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হবে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, মানে ওরা একচ্ছত্র বোর্ড অফ রেভিনিউ তো না, এখানে নীতি বিভাগ, সেটা আমাদের অধ্যাদেশে আছে, রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। NBR একটা বোর্ড, আমরা ওই অধ্যাদেশে NBR উইল বি ঠিক আছে বিভাগ, আরো বেশি বিভাগ মানে সচিব থাকবে, এবং এখানে একজন চেয়ারম্যান, কিন্তু উনি এক্স অফিসের সচিব, কিন্তু উনি IRD সচিব বলে, আসলে NBR এর সচিব না, NBR কোনো সেক্রেটারি না, NBR হলো চেয়ারম্যান। আমরা যে ওখানে একটা সচিব, আর যে নীতি বিভাগ আরেকটা সচিব হবে, তো তুমি তো দুইটা সচিব পেলে। আর ওদের আর্গুমেন্ট হলো তো প্রশাসন সব নিয়ে নেবে, প্রশাসন তার কর ব্যবস্থাপনা এগুলো বুঝবে না, চেয়ারম্যান হতে হলে। তবে কিন্তু এর আগে প্রশাসন থেকে বেশি গেছে, বরং এবার আমরা এক্সপেরিয়েন্সটা তো কর নীতির জন্য খুবই জরুরি, হ্যাঁ দরকার, কিন্তু এর আগে ওরা ভয় পাচ্ছে এখন প্রশাসনের লোকজন চলে যাবে। নীতি বিভাগে যে কর বিভাগের লোক বলছে ওরা আসবে, কারণ নীতি করতে হলে ওদের ইসে লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে, ক্যালকুলেশন সময় কাস্টম ডিউটি কত হবে কি হবে ওরা ক্যালকুলেট করবে, কালেকশনে ভার ওদের। অতএব এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর একটা বিষয় কি, বিভাগটা আলাদা করে দিলে আমরা তো তখন NBR-কে একটা মডার্নাইজ করতে চাচ্ছি, ডিজিটালাইজেশন। দেখেন ডিজিটালাইজেশন হয় নাই, 8-এর পরে আমি আসার পর দেখলাম কিচ্ছুই গভর্নমেন্ট তো ইনভেস্টই করে নাই, ন্যাশনাল বোর্ড না ইনভেস্ট করেছে তা না, বহু টাকা ইনভেস্ট করেছে। না স্যার, কোথায় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে তো NBR যা টাকা দিয়েছে খালি বলে দক্ষ জনবল নয় করে করে টাকাটা ব্যয় করেছে, কোনো দরকার ছিল না ওখানে ব্যয় করা, এত লোকের দরকার কি ছিল? কোনো অটোমেশন প্রজেক্ট ছিল না, প্রজেক্ট করে নাই, বিকজ ওদের অটোমেশন করলে, আমি বলি উদাহরণ দিই, এই যে 16 লক্ষ লোক রিটার্ন দিল, আমরা অফিসে গেলে 16 লক্ষ লোকের কত টাকা বেঁচে গেলে দেখছেন, ক্যালকুলেট করেন আপনি আপনার ট্যাক্স রিটার্ন দিতে গেলেই তো সেগুন বাগিচার অফিসে যাবেন, তখনই তো আপনাকে বলবে এত। এর আগে তো বলতো 5,000 টাকা নিয়ে আসেন, আর বড় বড়দের বলে 5 লক্ষ টাকা নিয়ে আসেন। দুর্নীতি তো সব বিভাগেই আছে, ল্যান্ডে আপনি দেখেন TIB রিপোর্টে প্রথম সারির দুর্নীতি। না সে ট্যাক্সের দুর্নীতি আমরা সে পাচ্ছে না, এত প্রচ্ছন্ন কেউ বলবে না আমি টাকা দিয়ে আমার ট্যাক্স রিটার্ন ঠিক করেছি, কে বলবে? অন্যখানে আমি বলবেন যে আমি ঘুষ দিয়ে গ্যাস লাইন আনছি, কারণ আপনি তো তার উপর জিম্মি না, কারণ ট্যাক্সের লোক এক ব্যবসায়ী যে টাকা দেবে পরের বছর আবার তাকে ধরবে। কিছু কিছু লোক স্টেটমেন্ট দিচ্ছে, কিভাবে জানেন? ওরা বোধহয় ট্যাক্স ফাইল দেখেছে তোমার, কারণ ওদের ট্যাক্স ফাইল যারা রিপোর্ট করছে অনেকের ট্যাক্স ফাইল সম্বন্ধে অনেকে তারা জানে। আমাকে একজন বলছে যে বহু আগে তাকে বলছে 5 লক্ষ টাকা দাও, কেন? তবু আপনারা যে কনসালটেন্সি করছেন এগুলো আমরা ধরবো। তো এখন অটোমেশন হলে কিন্তু এগুলো দাম বন্ধ হয়ে যাবে। আমি বলছি না যে এটা এর জন্য করছে, কারণ ওদের একটু। আমি ব্যক্তিগতভাবে অনেক অনেস্ট অফিশিয়ালকে চিনি NBR-এ যারা এই অর্থাদেশের বিপক্ষে আছে। কেন স্যার? আমার মনে হয় একটা অ্যামিকেবল সলিউশনে যদি স্যার অ্যামিকেবল সলিউশন যাব আমি তো কথা অলরেডি বলেছি। আপনি তো ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা অ্যালাউ করবেন, যেটা চাইবো না দেশ শুরু করতে, আমি বলছেন নাথিং, নো কম্প্রোমাইজ। ওরা যে স্ট্রাইক করছে ওর অধ্যাদেশ উইথড্র করো, হ্যাঁ তোমরা আলোচনা করো, ম্যান পাওয়ার কী হবে, ডিভিশন কী হবে, কার ক্যারিয়ার পাথ কী হবে, তারপর তোমার ইভেন আমি যে তোমার NBR-এ 20-25 একটা লোক তো কমবে না, পলিসিতে 150-200 লোক থাকবে, তোমাকে কে এফেক্ট করছে, তোমার কার চাকরি যাচ্ছে, আর বিভিন্ন জায়গায় ওদের চাকরিও যাচ্ছে না। সেকেন্ড হলো কিভাবে পুরো স্ট্রাকচারটা হবে, কি অপারেশনাল ডিভিশন হবে। একমাত্র নীতি ছাড়া অ্যাডজুডিকেশন, আরবিট্রেশন এগুলো কতগুলো নিউট্রাল, ওদের সাথে বাকি তো তোমাদের কাছে আছে, ট্যাক্স ভ্যাট সব তো তোমাদের কাছে।
অর্থাৎ যিনি বলে থাকেন কিন্তু অনেস্ট হলো একটা স্টেট অফ মাইন্ড। আমি এখন অনেস্ট এটাতে, যেহেতু আমি নিজে পার্সোনাল অনেস্ট, কিন্তু আমার সিস্টেমটা তো অনেস্ট না, ইমপারফেক্ট। সিস্টেমটা অ্যালাউ করে একটু কারাপ্ট হওয়ার জন্য। কারণ আপনি দেখেন না, আপনি এইচএস কোডে আপনি চিটাগাংয়ের এক কমিশনার 100 কোটি টাকা অ্যাসেসমেন্টে মাপ করে দিয়ে 60 কোটি টাকা করে 40 কোটি টাকা মাপ করে, চেয়ারম্যান বলে স্যার এই তো 40 কোটি টাকা আমি ধরতে পারতেছি না, কারণ যার সাথে সেটেল করছে সেও তো টাকা লাভ করেছে, 100 কোটি টাকার মধ্যে সে তো সেটেল করছে, ওকে 10 কোটি টাকা দিয়েছে, ও বাকিটুকু সে খুঁজেও পাচ্ছে না সাক্ষী, বলে কেউ তো আসবে না। অতএব যে অনেস্ট লোক বলছে এটা দরকার ছিল না, দ্যাট ইজ নট কারেক্ট। আমার ছেলে আমেরিকাতে চাকরি করে ট্যাক্স সে পলিসি বিভাগে, ও পিএইচডি করেছে ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগো থেকে, এই মাস্টারি করতে বলে যে ওটা ভেরি ইন্টারেস্টিং জব। আমরা ট্যাক্স করছি, ফর্মুলেট করছি, গাইডেন্স দিচ্ছি, পাবলিক হিয়ারিং হয়, ওদের আবার মিউনিসিপ্যালিটির সাথে হিয়ারিং হয়, তারপর স্টেট হিয়ারিং গভর্নরের কাছে পেশ করতে হয়, ওরা করে দিয়ে দেয়। তারপর যারা ট্যাক্স কালেক্ট করে তাদের সাথে ওদের তেমন ইন্টারাকশন নাই, হয়তো ইন্টারপ্রিটেশন সময়, অর্থাৎ এখানে একটা আর সবই অটোমেটিক। এখন স্যার সলিউশন কোনো কিছু আমি 5 বছর ক্যানাডা ছিলাম, আমি তো ট্যাক্স অফিসিয়ালকে জানিও না, কোন অফিস তাও তো জানি না, ওই পেজে গিয়ে করতাম এবং ট্যাক্স রিটার্নটা দোকান থেকে চলে আসতো অটোমেটিকলি। এখানে আপনি যাবেন, আপনার ট্যাক্স অফিসার দেখা হলে তো আর টেবিলের নিচ দিয়ে কিছু ইসে করবেন। স্যার বর্তমান অচল অবস্থা নিরসনে কোনো ধরনের কিছু ভেবেছেন কি? না, ওদেরকে বলা হচ্ছে ওরা যেটা করছে একটা অফিসারের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ট্যাক্স এনবিআর, কিন্তু বিআরটিএ বা আপনার ইসের মতো না, খুব অত্যাবশ্যকীয় জিনিস। বিআরটিএ একটা হোল পোর্ট, ল্যান্ড পোর্ট, চিটাগাং পোর্ট, মংলা পোর্ট, সব ইসে আপনার, তারপর আপনার প্লেনের সেটা মানে কার্গো তো আছেই, তো সবগুলো এফেক্ট হচ্ছে। এই যে আর বাজেটের যেটা করা, আমার বাজেটের যে কালেকশন মে জুনে সবচেয়ে কালেকশন হয়, এমনি IMF এ গেছি বাজেট সাপোর্টের জন্য, এই যে কালেকশনের ডেইলি প্রায় এই যে বলছে 3 থেকে 4 হাজার কোটি টাকা, লোকজন ফিরে যাচ্ছে এইসব করছে। কারণ অটোমেটেড হলে তো কোনো দরকার ছিল না, অটোমেটেড আপনি ফাইন, কারণ কোম্পানি ফাইল তো এখন অটোমেটেড হয় নাই, পার্সোনাল ফাইল অনেকে করে নাই। অতএব এটা তো ক্ষতি হচ্ছে, এটা দেশের এসে পোর্ট বন্ধ করে দিয়ে 10 থেকে 12টা চিটাগাং পোর্ট কনজেস্টেড হয়ে গেছে, ওরা পোর্ট অথরিটি কি করবে? এমনি আমাদের পোর্টে কনজেশন অনেক বেশি, তো এটাতে খুব ভালো হয় না। তবে আমরা বলি যে তোমরা ইসে করো, পেন ডাউন ইসে না, আমাদের সাথে আলাপ করো। একবার তো আমি আলাপ করলাম, খুশি হয় নাই, ওরা চেয়েছে এনবিআর উঠে গেছে বিলুপ্তি, আমি যে উঠে গেছে পুনর্গঠন হচ্ছে না, এটা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আলোচনা করবো যদি নামটা রাখতে হয়, কিন্তু তোমরা তো ব্যবস্থাপনা, তোমরা কিন্তু ওই আগের এসআরও করতে না, এসআরও তো আমরা খুব ভালো করছিলাম। আপনি দেখেন ভালো করলে অবস্থা হয়ে দিয়েছে 7.5 ট্যাক্স জিডিপি রেশিও, 11 থেকে নেমে গেলেন। কালেকশন কোথায়? আর কালেকশন যে হচ্ছে না তা না, ভ্যাটে আপনি দোকানদারকে জিজ্ঞেস করেন। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আমার চেনাশোনা ফার্মাসি ইন্ডাস্ট্রি, জাস্ট একসময় গিয়ে বলে রাখেন তো ট্যাক্সেস দেন, নতুন আবার বন্ধ করেন। ফ্যাক্টরি, একটা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি 2 ঘন্টার জন্য বন্ধ হলে বিপদ ওদের। অতএব আমি তবু বলছি, কথা বলছি এবং কম্প্রোমাইজ করা, তোমাদের যে বিভিন্ন গ্রিভান্সের মেইন ওদের ভয় করছে অন্যরা চলে আসবে, ওরা মনে করছে অধ্যাদেশটা ওদেরকে বাইপাস করে লুকিয়ে করা হয়েছে। এটা ঠিক, এটাও আবার আপনাদেরকে বুঝিয়েছি। অধ্যাদেশ করার একটা কমিটি করেছি আমরা, এনবিআর চেয়ারম্যান ছিল, এক্স চেয়ারম্যানের মেম্বার, তারা কতগুলো রিপোর্ট দিয়েছে, কিন্তু কোনো ওই ওদের রিপোর্ট আমার বাধ্যবাধকতা না। আইন কোনোদিন কারো কোনো একটা ক্লায়েন্ট কোনো বিশেষ গোষ্ঠী দিয়ে আইন করা হয় না। তবে তো বলবে কদিন পর লাইফ স্টাইল বলে আমাদের একটা আইন করবেন, যেখানে পশুপালন হয়, যেখানে সব আমি যাবো, এটা আইন হয়। যেমন এখন আপনি কাস্টমারদেরও তো কমার্স সচিব, এনবিআর চেয়ারম্যান হলো খায়রুজ্জামান ইনকাম ট্যাক্সের। আমি যদি তোমাদের পথ আরো বেটার হলো, আর তুমি যদি এনবিআর চেয়ারম্যান তো সচিব সারা জীবন থাকো, এটা অনেকটা ভাবে লাইভ স্টক অফিসার সে বন আমি এগ্রিকালচার যাবো, মৎস্য যাবো, বন, এটা তো হয় না আপনার। অতএব ওদের স্পেশালাইজেশন লাগে, যেহেতু আপনি বলেছেন খুবই সেনসিটিভ সেক্টর। আমরা যে করেছি ওদের সাথে আলাপ করে, ওরা কিছু কিছু বলেছে যে 2টা ভাগের ব্যাপারে কোনো ওরা বিষয় করে না, কিন্তু ওই কমিশন রিপোর্টে যেটা দিয়েছে অধিকাংশ জিনিস অধ্যাদেশে আছে। তবু আমি বলেছি যে কমিশনের সাথে ওরা হচ্ছে না, আপনাদের সাথে আবার বসবো, ওদের সাথে বসবো, আমরা দরকার হলে এরা যে অধ্যাদেশটা তো এখনো পুরোপুরি ম্যান পাওয়ার, অর্গানোগ্রাম এগুলো তো হয় নাই, তো ওইগুলির সময় তো আমরা এসে করবো, কারণ ডিটেল তো ওখানে করতে হবে। আইনগুলো সব চেঞ্জ করতে হবে না, ইনকাম ট্যাক্স ল, ভ্যাট আইন, ক্যাশ, ওইগুলো সব চেঞ্জ করতে, তখন তোমাদের সাথে আলাপ করবো। কিন্তু না, আবার রাতের অন্ধকারে করেছি আইন, রাতের অন্ধকারে প্রেসিডেন্ট যদি রাত্রেবেলা সই করে, রাতের অন্ধকার হোক দিনের হোক, ওটা তো ওনার কাছে যাওয়ার পর হয়েছে, রাতের অন্ধকারে অ্যাজ ইফ অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ওনার ভেতরে ঢুকেছে। এইগুলো কথাবার্তাগুলো নিতান্ত দুঃখজনক আমি মনে করি।
স্যার বৃহত্তর মাঠ প্রশাসনকে স্যার নিয়েই তো কাজ করতে হবে রেভিনিউ রিফর্মটা, তো সেইভাবেই স্যার আগামী কিন্তু ডিসকাশন তো আর মাঠ পর্যায়ের লোক, আমি যেমন চিরাঙের একদম ইনকাম রেট অফিসার ট্যাক্স সুপারিনটেন্ডেন্টের সাথে করে তাও ট্যাক্স করবো, তো 20-25 বছর তো ট্যাক্স হবে না, এক একজন এক এক কথা বলবে এসে। আর ওই কমিশনের সাথে আলাপ করেছি, সব রিপোর্ট ইসে হয় নাই, আমরা তখন কমিশনের সাথে বলছি আমরা আরেকটু ইসে ডিটেল আমরা করি না, অধ্যাদেশে কিন্তু আকারে ভাগ হবে প্রিন্সিপালটা, ওনারা একটু অর্গানোগ্রামও দিয়েছে, আমি যে অর্গানোগ্রাম আমরা পরে ঠিক করবো। আবার ওরা আবার ওদের সাথে কথা বলেছে, এখন বলে যে কমিশন রিপোর্ট পাবলিশ করেন, আমাদের সাথে কথা হয় নাই, তবে তো কোনো আইনই হবে না আপনার পৃথিবীর কোনো আইন যে এখানে কথা বলে। আমরা যেমন বাজেটের কথা বলে, আমি কি এই 17 কোটি লোকের সাথে বাজেট, আমরা তো রেলিভেন্ট যারা ইকোনমিতে ডেকেছি, বিসিআই, ডিসিআই, আমরা ডেকেছি। কারণ অনেকে বলে আমাদের কাছে আসেন নাই কেন, কৃষকের কাছে আসেন নাই কেন, কৃষকের বহু জিনিস তো আমরা শুনেছি এগ্রিকালচার মিনিস্ট্রির থেকে। কৃষকের কাছে গিয়ে 60,000-এর মতো গিয়ে তো বাজেট করবো আমি, কতটুকু ধান লাগে, কতটুকু চাল লাগে। স্যার এবার আমরা বাজেটে আসি একটু। স্যার ইউএস ট্যারিফ যেটা আছে, এই ট্যারিফ যদি 3 মাস পরে আমাদের উপরে আসেও, রিডিউস হারে আসলেও, সেটার জন্য কোনো ধরনের ফ্রেমওয়ার্ক কিংবা কি না, প্রস্তুতি অলরেডি আপনাদের তুলা জন্য আমরা 0 করে দিয়েছি, আপনি জানেন। তারপর ওরা আবার তুলার জন্য বন্ডেড ওয়্যার হাউস ছিল, যে সেন্ট্রালাইজ বন্ডেড হাউস, সেটা ইন্ডিয়ার বলছে অ্যানাউন্স করেছে, জায়গায় জায়গায় লাগবে না, তোমরা তুলা আনো এক জায়গায় টেক্সটাইলের জন্য। আমি তো অলরেডি ওখানে আমেরিকাতে তো ওদের ইউএস এনার্জি সে সাথে কথা বলেছি এলএনজির ব্যাপারে, বাল্ক এলএনজি, ওরা আবার সাজেস্ট করে তোমরা লং টার্ম কেন ইসে করো না। তারপরে ওদের ইলেকট্রিক্যাল গুডস, নট ইলেকট্রনিক, জেনারেটর, অন্য জিনিস সে ওইটা। তারপরে আমরা প্রায় 100টা এখন পণ্য আমেরিকা থেকে যেটা ইস্যু করে 0 ইস্যু করে দেওয়া হয়েছে। এখন আমি যে আনবো, আমরা তো প্রস্তুত যেগুলো কিছু আনবো, অলরেডি কিছু কিছু আনা শুরু হয়েছে, কিন্তু আমার কষ্টটা তো দেখতে হবে। যেমন এলএনজি যদি আমি আমেরিকা থেকে ডিরেক্ট আনি, যদি নিউ ইয়র্ক পোর্ট থেকে আসে, আর বেশিরভাগ এলএনজি আসে সিঙ্গাপুর থেকে, কারণ বাল্ক যারা তাদের স্টোর আছে, এজেন্ট সব সিঙ্গাপুর থেকে আনে অথবা কুয়েত থেকে নিয়ে আসে, তাড়াতাড়ি পাই। আমেরিকা থেকে যদি একটা জাহাজ ছাড়ে কতদিন লাগবে? আছে আমাদের গম টম আসে ব্রাজিল থেকে, সে থেকে তো বাল্ক 50,000 1 লক্ষ টন আসে। অতএব এই কস্ট ফ্রেটের এসে দেখবো, তো আমরা এনকার চেষ্টা করছি। আরেকটা জিনিস হলো, আমরা এখন থেকে একটু এনকারেজ, আনফর্চুনেটলি ইন্ডিয়ার এসে জন্য আমরা পাচ্ছি রিজিওনাল ট্রেডটাকে আরো বেশি বাড়ানো। এই পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা হিউজ ট্রেড, তো আমাদের বিরাট মার্কেট, তো ইন্ডিয়া ইটসেলফ ইজে। চায়না যদি আসে তো আরো ভালো হতো, কিন্তু চায়না তো গ্লোবাল, চায়নার জন্য তো সব ওয়ার্ল্ড ইজ ওপেন। কিন্তু এটা আমরা রিজিওনালটাকে চেষ্টা করছি, কিন্তু রিজিওনালটা বাংলাদেশ হিসেবে হবে না। কিন্তু আমাদের দরকার ছিল যে নিজেদের মধ্যে কিছুটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়তো কম হতে পারে, কিন্তু সফট ইস্যুতে ট্রেডটা ইন্ডিয়ার সাথে চেষ্টা করছি, কিছুটা হয়েছে। চায়না অলরেডি 99টা না 100টা তো ট্যারিফ ইস্যু করেছে, ওটাতে হয়তো কিছুটা ওই ট্রাম্পের বিষয়টা হয়তো ইস্যু করবো, কিন্তু এটা একটা আঘাত তো আসছেই ডেফিনেটলি। তার মধ্যে আবার রেমিটেন্সের উপর 5% ইস্যু দিয়েছে, সেটাও তো একটা কম না, কারণ আমেরিকা থেকে অনেক রেমিটেন্স আসে, সেটা আমাদের মার্কেট হয়তো অ্যাবজর্ব করতে পারবে। কারণ 5% দিলে হয়তো এখানে মার্কেটে রেটটা হয়তো একটা অ্যাডজাস্ট হবে, যে ওরা 5 টাকা, এমনি 2.5% আমরা দিচ্ছি রেমিটেন্সে। সম্মানিত দর্শক, আজকের যে ইন্টারভিউ, এটা নিশ্চয়ই আপনাদেরকে আগামী অর্থ বছরে কি আসতে যাচ্ছে, অর্থনীতিতে কেমন চ্যালেঞ্জ ফেস করবে এবং সেটার মোকাবেলার জন্য সরকার কি ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছেন, সেটা নিশ্চয়ই আপনাদেরকে অবহিত করেছে। এবং এটা দেখে আপনারা একটা প্রেডিক্ট করতে পারবেন যে নেক্সট ইয়ারে আসলে কিভাবে আমাদের অর্থনীতি পরিচালিত হচ্ছে।